আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। ধন্যবাদ মাসুদ ভাই। এই যখন অবস্থা, এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডাগুলো আছে, এনসিপি তো না, এটা হচ্ছে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডাগুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস। তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন। মাসুদ ভাই, আপনিও বলতেছেন যে মাইকে ঘোষণা দিয়ে, আমরা দেখছি আওয়ামী লীগ নেতাকর্মীদের মারতেছিল, তখন মাইকে ঘোষণা দিতে যায়, সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এইখানে কালবেলা এই যে দালাল পত্রিকাগুলা কালবেলা এগুলো দালালি শুরু করছে, জামাতের প্রি প্রোডাক্ট, এদের বলেন বলে ইয়ে দিতে। নির্বাচন পরবর্তী যেই সহিংসতাগুলো হচ্ছে, এটা আপনার বারবার বুঝাইছি, এটা যেগুলা এই কয়দিন নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা মাস্তানি দেখাইছে, জামাতের এমন অনেক আছে, আমি অনেক ভিডিও আপনাকে দিতে পারবো, যেন পিস্তল বন্দুক উঁচাই কইতেছে ভোট জামাতরে দিবি নাহলে গুলি করে ফালাই দিব, তাদেরই এখন পাবলিক পিটাইতেছে। পাবলিক নর্মাল জনসাধারণ পিটাচ্ছে। আপনি বিএনপির নামটা কেন উচ্চারণ করছেন ভাই বারবার? 5ই আগস্টের পরে যদি সব ছাত্র জনতার প্রেসার গ্রুপ হইতে পারে, এখন কেন ছাত্র জনতার প্রেসার গ্রুপ হবে না? ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপ আমার দায়িত্ব তো প্রথমে আপনারা নিতে হবে ইন্টিমের। এবং আমি তো আশা করব যে এখন থেকে তারেক জিয়া যেই মুহূর্তে ক্ষমতা নিবেন, তার আগ পর্যন্ত যত ঘটনা ঘটবে ইন্ডিমিনিটি দিতে হবে। এগুলোর জন্য যারা করছে তাদের ব্যাপারে ইন্ডিমিনিটি দিতে হবে, তাদের কোনো বিচার হবে না। এটা একদম প্রতিষ্ঠিত হইতে হবে, দরকার সংবিধানে লেখা থাকতে হবে 5ই আগস্টের পরের যত ঘটনা সবগুলো যদি ইন্ডিমিনিটি পায়, তাহলে 12ই ফেব্রুয়ারির পরের থেকে তারেক জিয়া ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত সব ইন্ডিমিনিটি হইতে হবে, সব ইন্ডিমিনিটি পাইতে হবে। এটা আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে ইন্ডিমিনিটি দাও, দিতে হবে। কারণ এরা কারা? এরাই হচ্ছে অরিজিন মুক্তিযোদ্ধা, যারা রাজাকারদের মারতেছে, যারা এই দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল তাদেরকে পিড়াইতেছে। 71-এ এরা যা করতে পারে নাই, গত 18 মাসে এই জামাত এনসিপি তাই করছে। শুধু তাদেরকে এখন যখন এই মুক্তিকামী মানুষ পিটাবে, এইটাকে আপনি কোনো সহিংসতা বলতে পারেন না। এইটা ছাত্র জনতা, এরাই রিয়েল ছাত্র জনতা, এরাই এই দেশকে রক্ষা করবে। আমার দেশ কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আমার দেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এসে আমাকে ডিটেক্ট করবে, আমেরিকা এসে আমার বন্দর পোর্ট সব নিয়ে যাবে, আমার দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে আমি সন্ত্রাসী হামলা চালাবে। তাদেরকে প্রতিহত করতেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা। এদেরকে বলেন আপনারা মুক্তিকামী জনতা। এই পত্রিকা আজকে কেন বিএনপি করতেছে, বিএনপি করতে সমস্যারে চিল্লে এগুলো বলতেছে? 5ই আগস্টের পরে তারা একটাবার এই কথাটা উচ্চারণ করে নাই কেন যে জামাতিয়ালারা আওয়ামী লীগদের পিটাইতেছে, ঘর বাড়ি পিটাইতেছে? তখন কেন বলে নাই? এই জিনিসটাই বললাম যে এই যে এরা যে বলছে স্বাধীন করছে, এই কথাটাই বাংলাদেশের আমজনতা মানতে পারে নাই। বাংলাদেশের আমজনতার হৃদয়ে 1971, তারা 24কে 71-এর উপর উঠাইতে চাইছে বিধায় আজকে নর্মাল পাবলিক তাদের এই পিটাইতেছে। এই যখন অবস্থা, এনসিপির বাকি যেসব সান্ডা পান্ডাগুলো আছে, এনসিপি তো না, এটা হচ্ছে জামাতের বি টিম, এদের সান্ডা পান্ডাগুলো সব ঘর বাড়ি ছাড়ছে। খান তালাত রাফি আমার চিটং শহরে তাণ্ডব মাতাইছিল গত 18 মাস। তারে গতকাল রাতের থেকে তাকে আর তার বউকে কাউকেই পাওয়া যাচ্ছে না, পালিয়েছেন, উনিও পালিয়েছেন। তো এই যে পালাইয়া এরা এখন পালাইয়া গেছে। এই যে ধরেন এরা তাণ্ডবটা এখন জামাত ইসলাম কি তাণ্ডবটা করবে আপনার বলি। আজকে সম্ভবত বাংলাদেশের কোন একটা অঞ্চলে জানি বোমা হামলায় 2 জন নিহত হয়েছে, বোমা বিস্ফোরণ। এইটা হচ্ছে জামাতের এই বি টিম, এ টিম, সি টিমের কাজ। মৌলবাদীদের যে ব্যাপার, 560টা জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল, মনে আছে? মৌলবাদীরা সেম ওই কাজটা মৌলবাদীরা করবে আবার। মানে বিএনপিরে ব্যতিব্যস্ত করে ফেলা। এতদিন খায়ের ছিল যে যদি জামাত আসতো তাহলে কিন্তু দেশে কোনো ইয়ে হইতো না, কি বোমা হামলা হইতো না, মানুষ মরতো রাস্তাঘাটে, বোমা হামলা টামলা এগুলো হইতো না। এখন কিন্তু এদের এই যে বানানো এই প্রোডাক্ট, পাকিস্তান থেকে আসা এত অস্ত্র শস্ত্র, এগুলো তারা এখন ব্যবহার করবে গুপ্তভাবে, গোপনে। তারা সরাসরি আগের মতন সেই শক্তি আর নাই নামার মতো। কারণ গত 18 মাসে মানুষ বিরক্ত হইয়া এখন মানুষ প্রতিরোধ করা শুরু করছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাম আজমের পোস্টার লাগায় জুতা নিক্ষেপ, দেখেন আল্লাহর মাইর।
এটারে কয় আল্লাহর মায়ের। আর একটা জিনিস, প্রকৃতি কখনো ভ্যাকুয়াম রাখে না, কিন্তু জায়গাটা পূর্ণ করবেই। আপনি একটা রুমের ভিতরে আপনার বাতাস সব টাইনে নিয়ে যান, এরপরে দেখবেন যে কোনো না কোনো ভাবে একটা ছিদ্র, একটা পিঁপড়ার ছিদ্র করে হলে যেখানে বাতাস ঢুকবো। তো ওই যে রাজনৈতিক শূন্যতাটা যে সৃষ্টি হয়েছিল, এই হারামজাদারা যা করার চেষ্টা করছিল, যা করছিল, এখন পাবলিক সেটার প্রতিদান দিতেছে। এবং এরা এগুলা আরো করবে, এগুলা করলে পাবলিকও সমুচিত জবাব দেওয়া শুরু করবে। এখন এই যে মানুষ আজকে যেভাবে মানুষ গত 2 দিনে যেভাবে ডাকছে, এটা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে যে এটাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা না, সাধারণ পাবলিক। গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে 4-5টা ছেলে মেয়ে তারা ব্যান্ড লাগায় গান গায়ে গায়ে বেড়াইছে রাজাকারদের ব্যাপারে। এই যে দেখছেন না, ডাকসু জিতার পরে চুরি করে জিতছে, এটা তো শিওর যে নীলক্ষেত থেকে ভোট নিয়ে আসছে, আইনা জিতছে। এরপরে তারা মানে গরিব মানুষ, সারা ঢাকা ইউনিভার্সিটি চতুর্দিক, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা শহরের অর্ধেক, চতুর্দিকে গরিব মানুষ হচ্ছে পান বিড়ি সিগারেট বেচে টেচা খাইতো, সব উচ্ছেদ করছে। এই বেটা সহ যারা যারা এখন যে চিল্লাইতেছে না যে আমাদের মারতেছে ধরতেছে, নিজেরা কেন, আমি বলতেছি নিজেরা করতে, মানে ওই যে উচ্চকক্ষ একটা কথা আছে, যদি বিএনপি এখন সেই উচ্চকক্ষ করে তাহলে এনাদেরকে যাতে নিয়ে ওখানে বসানো হয়, এটা হচ্ছে তাদের মূল পলিটিক্স। যার কারণে তারা দেখাইতেছে আমরা তো সাফারার। ওই যে জুলাই যোদ্ধা বলে বহু সুবিধা ভাগ করছে, কিন্তু এইটা দেখেন আগামী কাল থেকে জুলাই যোদ্ধা কইলেই পিডাইবে পাবলিক, সাধারণ পাবলিক মারবে, জুলাই যোদ্ধা কইলেই মারবে। এখন নামে না কেন ওনারা? রাজুতে এখন ঘোষণা দেয় না, রাজুতে আয় সবাই, ওনাদের রাজুতে আয় কর দরকার, ওনাদের এত ক্ষমতা। কারণ সেনাবাহিনী এখন একটু লিবারেল হয়ে গেছে, কারণ সেনাবাহিনী বুঝে গেছে যে ক্ষমতা আসছে বিএনপি, আগের সেই মস্কারি তো আর হবে না। এতদিন তো সেনাবাহিনী উস্কাইছিল, গোটা ইন্ট্রিম উস্কাইছিল, এখন তার উস্কানি করতে পারতেছে না, এখন সবাই ইয়ানফসিতে আছে। এখন আপনার ওই যে কোথায় মির্জা আব্বাসের সাথে যিনি ছিলেন, হে বলছিল না যে আমি জিতি ভাই হারি, বিএনপি কে তছনছ করে ছেড়ে দিব আমরা, এইটা হচ্ছে সেটার ফল। ওই যে বিএনপি রে তছনছ কিভাবে করবে, নিজেরাই নিজেদেরকে মাইরা কইতেছে বিএনপি মারছে। 24 জুলাই আগস্টের এই আন্দোলনে যেমন নিজেরা নিজেদের পোলাপাইনের মারছে, আম জনসাধারণ বাচ্চা কাচ্চা যারা মিছিলে গেছিল তাদেরকে জামাতের শার্প শুটাররা গুলি করে মাইরা পুলিশ আর আওয়ামী লীগের উপর দোষ দিছিল। সেম কাহিনীটা এখন আবার শুরু করছে, তারা নিজেরাই নিজেদেরকে মারধর করে এটার দোষ চাপাইতেছে বিএনপির উপর, কারণ আওয়ামী লীগের উপর তো চাপানোর কোনো কারণ নাই। আওয়ামী লীগ থেকে আমরা ভোট বর্জন করতেছি, আমরা ভোট করতেছি না, প্রতিহত করছি না, আমরা ভোট বর্জন করব, আমরা ভোটের প্রতিহত করব না। আওয়ামী লীগ প্রতিহত করে না, এখন এটা তো ওপেন ডিক্লেয়ার দিচ্ছিল আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগের উপরও দোষ দিতে পারতেছে না, যার কারণে এখন দোষ কার, এখন কাজ বিএনপি রে দাও দোষ। আমরা আশা করতে পারি, তবে আবার এত বেশি স্বপ্ন দেখাও উচিত না যে স্বপ্ন পরবর্তীতে ভঙ্গ হবে। আমরা আশা করতে পারি যে হইতে পারে, কারণ হচ্ছে যে আপনি যেভাবেই বলেন বিএনপিও মোটামুটি গণতান্ত্রিক একটা দল, তারা এসে হয়তো আওয়ামী লীগরা ওপেন করে দিবে, আওয়ামী লীগ হয়তো রাজনীতি করতে পারবে, এবং তার কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি জানেন, এই যে আপনারা একটা কথা বলি, আপনাকে এতক্ষণ আমরা বলতেছিলাম যে আমি যে বলতেছিলাম আপনাদের এগুলো সব জামাত, আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিক্সাওয়ালা শ্রমিক মজুরেরা জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গায়ে স্যালুট দিচ্ছে। আজকে ওখানে মব হইল না কেন? ওটা তো নয়, যে জায়গায় পাশেই বিএনপির অফিসও আছে, ওইখানে খুব কাছাকাছি বিএনপির অফিস, হয় নাই। তার কারণ কি জানেন, গতকালকে থেকে ওই জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় ওইটা বন্ধ। তাহলে জামাতিরা যেই মাত্র ভিতরের দিকে ব্যাক টার্ন নিছে তখনই দেশের পরিস্থিতি একটা স্বাভাবিকতায় চলে আসছে, তা নাহলে আজকেও মব হইতো। এই পর্যন্ত যতগুলো মব করছে, যা ভাঙচুর করছে, পুরোটাই জামাতের উপর দায়, পুরোটা জামাত করছে, পুরোটাই ইন্ট্রিম করাইছে। ইন্ট্রিম যদি না করাইতো এইভাবে ক্রেন আসতে পারে না, ক্রেন সরকারি কর্পোরেশন বা স্বায়ত্তশাসী সম্পত্তি, সরকার না চাইলে ক্রেন আসতে পারে না, বুলডোজার আসতে পারে না, 32 ভাঙছে বুলডোজার, সব করাইছে ইন্ট্রিম। তো আমরা তারেকের কাছে আমরা তো এটা আশা করতে পারি, এবং সে যেহেতু ওই যে বললাম 17 বছর তিনি বিদেশে থেকে গেছেন, তিনি তো এই ব্রিটিশ গণতন্ত্র দেখছেন, সরকারি দল বিরোধী দল কে কিভাবে চল সব দেখছেন না উনি, সুতরাং হয়তো তারা সেই বোধোদয় আছে যে না চলুক,
চলতে থাকুক। তার কারণ কি জানেন, আমাদের দেশে পারিবারিক রাজনীতি যদি বলেন, পারিবারিক রাজনীতি কিন্তু দুইটা আছে, এক বিএনপি, দ্বিতীয় আওয়ামী লীগ। এবং আপনার একটা কথা আজকে বলি, আমি 2 জেনারেশন 3 জেনারেশন পর্যন্ত চলে না রাজনীতি, আর 3rd জেনারেশনে যে রাজনীতি হয় না। আওয়ামী লীগেরটা শেখ মুজিবের পরে শেখ হাসিনা ধরছিলেন, আর বিএনপিটা জিয়া রহমানের পরে খালেদা জিয়া ধরছিলেন এজ এ ওয়াইফ হিসাবে। তারেক জিয়াও বিএনপির রাজনীতি ধরে একটা সফল হবে, কারণ হচ্ছে যে জিয়া রহমানের রক্ত, শেখ হাসিনার শরীরে যেমন ইয়ের রক্ত আছে, বঙ্গবন্ধুর রক্ত, তারেকের শরীরে জিয়ার রক্ত। এই জন্য তারেক পর্যন্ত বিএনপি টিকা যাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা পর্যন্ত টিকবে, এর পরে যাই আর রক্ত নাই। তখন রক্ত আস্তে আস্তে ফ্রেশ হয়ে আসে। আমাদের এইখানে আমি ফ্রান্সের একটা পুলিশ পরীক্ষা করছিলাম, যে পুলিশ হওয়ার জন্য। তখন ওখানে যে জিনিসটা চেক করছে সেই জিনিসটা হয় না, কারণ কি জানেন, ওরা 3 জেনারেশন দেখে। তার মানে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে রাত্রিবেলায় ভিডিও করছি। এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এখনো অবধি যারা নির্বাচিত সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করেননি, এবং সম্ভাব্য বা অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করেননি। শোনা যাচ্ছে যে 15 তারিখ আজকে, 18 তারিখে, 17 তারিখে যেটা হওয়ার কথা ছিল, 18 তারিখে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্যে বাংলাদেশে অনেকগুলো অনার সৃষ্টি তৈরি হয়ে গেছে। হঠাৎ করে এই নির্বাচনের আগের দিন বা পরের দিন এরকমই একটা অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আলোচিত ভাইস চ্যান্সেলর, যার সিভি মানে তার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো যেখানে তিনি বর্ণনা করেছেন, এটা নাকি 17 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠা, এত তার যোগ্যতা। এই ভাইস চ্যান্সেলর তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন। কেউ কেউ বলল যে তাকে রাষ্ট্রদূত রূপে সুইডেনে পাঠানো হবে, কিন্তু ইট ইজ টু লেট। আবার অনেকে বলার চেষ্টা করলো তিনি কি ভয় পেয়ে এলেন কিনা, তিনি জামাতের লোক, শিবিরের লোক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে এটা করেছেন, ওটা করেছেন। কাজেই এই গত 17 মাসে তিনি যে সকল কর্মকাণ্ড করেছেন, বিএনপি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে কড়াই গণ্ডে তার কাছ থেকে আদায় করা হবে। তার কাছে জিজ্ঞাসা করা হবে যে নীলক্ষেতে প্রেস কয়টা, ডাকসু ব্যালট পেপার কীভাবে ছাপা হয়েছিল, কীভাবে ডাকসু নির্বাচন হয়েছিল, এই বিষয়গুলো। তো তিনি যখন ক্ষমতায় এলেন, আই এম দ্য ফার্স্ট ম্যান, প্রথম আমি বললাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যত ভাইস চ্যান্সেলর এসেছে, সবচেয়ে বেমানান ভাইস চ্যান্সেলর হলেন এই ভদ্রলোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এনাকে মানায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। এজ এ হোল মেকআপ গটআপ সব কিছু মিলিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে পছন্দই হয়নি। তিনি ভালো মানুষ, জামাতের অনেক লোকই ভালো, তো সেটা তার প্রতি একটা শুভাশিস আমার সবসময় ছিল, কিন্তু নট এজ এ ভাইস চ্যান্সেলর। তো তিনি হওয়ার পর ওভার অ্যাক্টিং করা শুরু করলেন, তারপরে নামাজের ইমামতি করা শুরু করলেন, ছাত্রছাত্রীদের তুইতুকারি বলে বলা শুরু করলেন, এবং বললেন যে আমি সবার সাথে এইভাবেই কথা বলি। তো এটা তার ব্যক্তিগত বিষয়। তো এরই মধ্যে তিনি যখন বিদায় নিয়ে চলে যাওয়ার কথা বললেন, তখন ছাত্রদলের যারা নেতাকর্মী তারা বললেন যে না না স্যার, আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে, আপনি থাকেন এবং আমাদের কাছে জবাবদিহি করে যান যে কিভাবে ডাকসু নির্বাচন হলো এবং কিভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপারগুলো নীলক্ষেতে ছাপা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। এনিওয়ে, মানে এটা অনার সৃষ্টি এই বিএনপি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে। অন্যদিকে ক্যাবিনেট সচিব তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন বা তাকে বাদ দিয়ে দেওয়া হলো। ডক্টর আসিফ নজরুল বলছেন যে তিনি অনেক আগে চলে যেতে চেয়েছিলেন। ডক্টর আব্দুর রশিদ, পর্যায়ক্রমে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তার স্ত্রী, তিনিও এডিশনাল সেক্রেটারি ছিলেন, আর এই ভদ্রলোকেরও তার যে ব্যাচ, সেই ব্যাচের ফার্স্ট বয়, এবং আপাতমস্তক ভদ্রলোক, সৎ এবং লেখক মানুষ। প্রচণ্ড মানে ব্যক্তিগতভাবে যদি কাউকে 100-তে 100 নম্বর দিতে হয় যে অনেস্ট, সেই অনেস্ট মানুষ হিসাবে আপনি তাকে সেই নম্বরটা দিতে পারেন। তার যখন সময় ছিল না, মানে তার যখন হাতে অনেক সময় ছিল, চাকরি ছিল না, তিনি মাঝে মধ্যে আমার অফিসে আসতেন।
দীর্ঘ সময় আমরা গল্প করতাম। তার লেখা বেশ কয়েকটি বই তিনি আমাকে দিয়েছেন, আমার কয়েকটা বই আমি তাকে দিয়েছি, এরকম সম্পর্ক। তো হঠাৎ করে তিনি যখন একেবারে প্রথমে শিক্ষা সচিব হলেন, তারপর ক্যাবিনেট সচিব হলেন, আমার কাছে মনে হলো যে জিনিসটা ভালো হলো না। আমি কি যেন একটা কথা বলেছিলাম একটা জায়গাতে, এটা হালকা করে, যে এটা তার ঠিক হয়নি, এটার জন্য তাকে সারা জীবন পস্তাতে হবে। তখন তার স্ত্রী আবার আমাকে টেলিফোন করেছিলেন অথবা মানে একটা মেসেজ দিয়েছিলেন। তখন আমি তাকে বললাম যে ভাই, আমি আপনাদের পরিবারের আপনজন মানুষ, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সে কথাই বলেছি। এনিওয়ে, ওনার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে গত 17 মাস উনি ক্যাবিনেট সচিব, তার সঙ্গে আমার 2-1 বার কথা হতে পারতো, কিন্তু কখনই মানে আমার যে অভ্যাস, অনেক বড় বড় মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি যেই মুহূর্তে সে ক্ষমতাধর হয়ে যায় আমি তার থেকে 133 মাইল দূরে থাকি। একইভাবে আসিফ নজরুল সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক, আমার ডিপার্টমেন্টের স্যার, বড় ভাই, বন্ধুর মতো সম্পর্ক, কিন্তু এই গত 17 মাসে তার সঙ্গে আমার কখনো কথা হয়নি। মনির হায়দার ছোট ভাই আছেন এখানে, সাংবাদিক, গোলাম মুর্তজা আছেন, আকবর আছেন, এদের সবার সঙ্গে সম্পর্ক ভালো, যারা ওনার প্রেস এন্ড মিডিয়া। এমনকি এই যে শফিক, যিনি প্রেস সচিব ছিলেন, তার সঙ্গে একটা টকশোতে আমি ছিলাম, আমাদের একবারই দেখা সাক্ষাৎ হয়েছে বা 2-3 বার টেলিফোনে কথা হয়েছে। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল, এবং অবস্থা দৃষ্টি মনে হতো যে খুব বেশি যোগাযোগ ছিল না আমাদের মধ্যে, কিন্তু সম্পর্ক ভালো ছিল এই কারণে যে আইডিওলজিক্যালি তিনি আমাকে পছন্দ করতেন। আর তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, ওই প্রতিষ্ঠানে এর আগে ভালো পদে আমার ভগ্নিপতি ছিলেন। তো সেই সুবাদে তার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু শফিক সাহেবকে আমি কোনোদিন টেলিফোন করিনি। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। অন্যান্য যারা আছেন, রেজওয়ানা হাসান আছেন, আমাদের ডিপার্টমেন্টেরই বোন, সতীর্থ, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আমার কাছে শরম করে এদের কারোর সাথে। এবার এখন বিএনপিতে যারা ধরেন মন্ত্রী হবেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান সাহেব, তাদের সবার সাথে দীর্ঘদিন একটা ওরকম সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, কিন্তু নিশ্চিত তারাও থাকতে পারেন, আমিও থাকতে পারেন, তাদের ছায়া যেখানে আছে সেখানে গোলাম মোল্লার অনেক কখনোই ইনশাল্লাহ যাবে না। তো এরকম একটা অবস্থা। তো রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই, তিনি এই সরকার ক্ষমতা গ্রহণের আগে অলনে ছাড়েন, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, কিন্তু এই জিনিসটা নিয়ে নানা রকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে। এমনি আমাদের যে সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, পুলিশ সার্ভিস, গত 17 মাসে তাদের উপর অনেক ট্রমা গেছে, আর সেই ট্রমার সঙ্গে গত 17 মাসে আবার যারা সরকারের খুব কাছাকাছি ছিলেন তাদের উপর যদি আবার দ্বিতীয় ট্রমা শুরু হয়ে যায়, এবং আব্দুর রশিদ সাহেবদের মতো এরকম লোক যাদেরকে জামাত ট্যাগ দিয়ে যদি প্রশাসন থেকে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়, তারপর এই যে পুলিশের আইজিকে নিয়ে কথা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্য যে সকল পুলিশ কর্তাদেরকে প্রেষণে এনে বা অবসর থেকে এনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দ্রুত তাদের পদ থেকে সরানোর জন্য নানা রকম দাবি উঠেছে। ইতিমধ্যে আমি নিজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েকদিন আগে, সেটেল মিস্টার সাজ্জাদ, যিনি এখন ঢাকা মেট্রোপলিটন কমিশনার আছেন। তো এই ভদ্রলোক বয়স্ক মানুষ, অবসর ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়েছে। তো যমুনার সামনে যখন নির্বাচনের আগে আগে সেই এনসিপির না ইনকলাব মঞ্চের, হাদিরদের ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠান চলছিল বা অবরোধ চলছিল, সেটা তিনি যেভাবে শক্ত হাতে দমন করেছিলেন, সেটা যদি তিনি সেদিন না করতেন তাহলে নির্বাচনের মাঠে আমরা যে শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি সেটা নাও ঘটতে পারতো। এখন বিএনপি ক্ষমতা এসে যদি সাজ্জাদ সাহেবকে মনে করেন যে না তিনি জামাতের লোক, তাকেও বাদ দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি ঘটনা, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটবে আমাদের সার্ভিসে। এনিওয়ে, এরকম নানা রকম কথাবার্তা হচ্ছে। কেউ রাষ্ট্রপতিকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন যে সাবধান চুপু কি করবেন, তিনি কি পদত্যাগ করবেন নাকি সরকার থেকে রেখে দিবে, বা সরকার যদি তাকে রেখে দিতে চায় তিনি কি থাকবেন, ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এই কয়েক মাসে যারা ইউনূস সাহেবের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন তারাও অলনে ছাড়েন, চোখ উঠিয়ে ফেলছে। ইউনূস সাহেবকে তারা যে চিনেন, কথাবার্তা ভাবসাব দেখলে মনে হচ্ছে না। আবার সেই ইউনূস সাহেব যদি 2 দিন পর রাষ্ট্রপতি হন, এখন যেভাবে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনে রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় প্রধানমন্ত্রী, এই দুজনের ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা হয়েছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার সিন্স 1950, অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নার যে গভর্নর হিসেবে তার যে পাওয়ার ছিল, এই পাওয়ারটাই মোটামুটি পাকিস্তানের রাষ্ট্রপতির রয়ে গেছে আংশিকভাবে। এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট আইয়ুব খান, তাদের যে ক্ষমতা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিক থেকে, যেমন জেনারেল পারভেজ মোশাররফ, জেনারেল জিয়াউল হক, ঠিক সেই ক্ষমতার একটা বিরাট অংশ এখনো পাকিস্তানের রাষ্ট্রপতির রয়েছে। তো
ওইরকম একটা আদল দিয়ে বা ওর সাথে আরো মডারেট করে আমাদের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। এখন সেই রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে যদি প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চান তাহলে তিনি সেটা পারবেন। তো এক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন যদি রাষ্ট্রপতি না হন, এটা তার জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তার জন্য সবচেয়ে নিরাপদ তার স্ত্রী। তার স্ত্রীকে যদি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি নিরাপদ। এমনকি তার দলের যারা লোকজন আছেন একান্ত ঘনিষ্ঠজনকেও রাষ্ট্রপতি বানিয়ে তিনি যাকে বলা হয় নিশ্চিন্তে থাকতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব আদর করে যত্ন করে ভালোবেসে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, যাতে করে লোকজন তাকে উদার বলে, ভালো বলে। তো তিনি 96 সনে ক্ষমতা আসার পরে এই কাজটি করেছিলেন অমরত্ব পাওয়ার জন্য, কিন্তু এর জন্য তাকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় বসে শেখ হাসিনাকে এমন জ্বালান জ্বালিয়েছেন তার জিনা হারাম করে দিয়েছিল। তো এরপর থেকে তিনি আর সে ঝুঁকি নেন এবং সর্বশেষ ধরেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তিনি অতিশয় স্নেহ করতেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অতিশয় স্নেহ করতেন এবং খুব ঘনিষ্ঠ জনকে তিনি এই পদে বসিয়েছিলেন। এবং এই দুটো পদ নিয়ে যদি এখন শেখ হাসিনাকে তার সামনে গিয়ে বলা হয় শাহাবুদ্দিন চুপ্পু কিংবা জেনারেল ওয়াকার, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যাবে, তার মেজাজ গরম হয়ে যাবে, তিনি আউট অফ কন্ট্রোল হয়ে পড়বেন। তো এক্ষেত্রে যদি তিনি সজীব ওয়াজেদ জয়কে রাষ্ট্রপতি বানাতেন কি ক্ষতি হতো? কোনোই ক্ষতি হতো না। তিনি যদি শেখ রেহানাকে রাষ্ট্রপতি বানাতেন কোনো সমস্যা ছিল না। তো এখন এই যে বাংলাদেশে যে পর্যায়ে সংস্কার হতে যাচ্ছে, যে পর্যায়ে সবকিছু উচ্চকক্ষ হতে যাচ্ছে, নিম্নকক্ষ হতে যাচ্ছে, তো এই ব্যাপক সংস্কারের মধ্যে যদি তারেক রহমান সাহেবের হাত পা বাঁধা থাকে, উচ্চকক্ষের সঙ্গে হাত পা বাঁধা থাকে, পার্লামেন্টে হাত পা বাঁধা থাকে, সংবিধানে হাত পা বাঁধা থাকে, বঙ্গভবনের সঙ্গে, তিনি আসলে কিছুই করতে পারবেন না। আনাকুম জানাকুম এইভাবে করে নিধিরাম সর্দার হয়ে দেশটাকে আরো খারাপ অবস্থার দিকে ঠেলে দিয়ে তাকে পত্রপাঠ জেলে যেতে হবে, পত্রপাঠ ক্ষমতা হারাতে হবে। তো এই জায়গাটাতে তিনি কতটা স্যাক্রিফাইস করবেন, কতটা উদারতা দেখাবেন বা কতটা কমিটমেন্ট তিনি রক্ষা করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তার সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক হয়েছিল তখন এই কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে, তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে বসাবেন। এবং বিএনপির অনেক লোক বিগত দিনে বলেছে যে না ঠিক আছে, আমরা তাকে রেখে দেবো, তার ইন্টারন্যাশনাল যে পরিচিতি রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো, মুরব্বী মানুষ সাথে থাকবেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। কিন্তু এখন এই সময়টিতে যখন বিএনপি জিতে গেছে, এখন তারা কি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? কিন্তু ইতিমধ্যে ইউনূস বিরোধী যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যাটাকে ছাড়া যাবে না, এই কাজ করেছে, এই কাজ করেছে, তাকে আবার জেলে নিতে হবে, তার বিরুদ্ধে বিচার করতে হবে। এবং আপনার সিরি দেখবেন যে বিরাট বিরাট গ্রুপ